আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজ উদ্দৌলা। প্রথম অঙ্ক। যবনিকা উত্তোলনের অব্যবহিত পূর্বে আবহ সঙ্গীতের পটভূমিতে নেপথ্যে ঘোষণা। এক স্বাধীন বাংলা থেকে আর এক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পাড়ি দিয়েছি, বহু লাঞ্ছনা, বহু পীড়নের গ্লানি আমরা সহ্য করেছি। দুই স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্ক তাই অত্যন্ত গভীর। আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্মৃত অতীতের পানে দৃষ্টি ফেরালে বাংলার শেষ সূর্যালোকিত দিনের সীমান্ত রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজ উদ্দৌলাকে। নবাব সিরাজের দুর্বহ জীবনের মর্মন্তুদ কাহিনী আমরা স্মরণ করি গভীর বেদনায়, গভীর সহানুভূতিতে। সে কাহিনী আমাদের ঐতিহ্য। আজ তাই অতীতের সঙ্গে একাত্ম হওয়ার জন্য আমরা বিস্মৃতির যবনিকা উত্তোলন করছি। 1756 সাল, 19শে জুন। প্রথম দৃশ্য। সময় 1756 সাল, 19শে জুন। স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ। চরিত্রবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ক্যাপ্টেন ক্লেটন, ওয়ালি খান, জর্জ, হলওয়েল, উমি চাঁদ, মীর মর্দান, মানিক চাঁদ, সিরাজ, রায় দুর্লভ, ওয়াটস। নবাব সৈন্য দুর্গ আক্রমণ করেছে। দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয়, তবু যুদ্ধ না করে উপায় নেই। তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছেন। ইংরেজ সৈন্যের মনে কোনো উৎসাহ নেই, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ক্লেটন: প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা। ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। গোলাগুলির শব্দ প্রবল হয়ে উঠল। ক্যাপ্টেন ক্লেটন একজন বাঙালি গোলন্দাজের দিকে এগিয়ে গেলেন। ক্লেটন: তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর, বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না। যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, ভিক্টরি অর ডেথ। একজন প্রহরীর প্রবেশ। ওয়ালি খান: যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন, নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। ক্লেটন: না না। ওয়ালি খান: এখনই যুদ্ধ বন্ধ করুন। নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই দেবে না। ক্লেটন: চুপ বেঈমান, কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। ওয়ালি খান: ওসব কথা বলবেন না সাহেব, ইংরেজের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্যে, তা বলে বাঙালি কাপুরুষ নয়। যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এখনই তার প্রমাণ দেবে। ক্লেটন: হোয়াট? যত বড় মুখ নয় তত বড় কথা। ওয়ালি খানকে চর মারার জন্য এগিয়ে গেল। অপর একজন রক্ষীর দ্রুত প্রবেশ। জর্জ: ক্যাপ্টেন ক্লেটন, অধিনায়ক অ্যানসাইন পিকার্ডের পতন হয়েছে। পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছাড়খাড় করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। ক্লেটন: কী করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল? জর্জ: উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে। নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসছে। ক্লেটন: বাধা দেবার কেউ নেই? ক্ষিপ্ত স্বরে: ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি? জর্জ: ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকোয় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন। ক্লেটন: কাপুরুষ, বেঈমান। জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়? চালাও, গুলি চালাও। নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে। জন হলওয়েলের প্রবেশ এবং জর্জের প্রস্থান। হলওয়েল: এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লেটন? ক্লেটন: যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়ার উপায় কি সার্জন হলওয়েল? হলওয়েল: আমার মনে হয় গভর্নর রজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত। ক্লেটন: তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন? হলওয়েল: তবু কিছুটা আশা থাকবে, কিন্তু যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই। গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধে পর্যন্তও যুদ্ধ করা যাবে না। ডাচদের কাছে, ফরাসিদের কাছে, সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, কিন্তু সৈন্য তো দূরের কথা, এক ছটাক বারুদ পাঠিয়েও কেউ আমাদের সাহায্য করল না। বাইরে গোলার আওয়াজ প্রবলতর হয়ে উঠল। ক্লেটন:
তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ড্রেকের সঙ্গে একবার আলাপ করে আসি। ক্লেটনের প্রস্থান। বাইরে থেকে যথারীতি গোলাগুলির আওয়াজ আসছে। হলওয়েল চিন্তিতভাবে এদিক ওদিক পায়চারি করছেন। হলওয়েল পায়চারি থামিয়ে হঠাৎ চিৎকার করে, এই কে আছো? রক্ষীর প্রবেশ। জর্জ, ইয়েস স্যার। হলওয়েল, উমিচাঁদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? জর্জ, পাশেই একটা ঘরে। হলওয়েল, তাকে এখানে নিয়ে এসো। জর্জ, রাইট স্যার। জর্জ দ্রুত বেরিয়ে চলে যায় এবং প্রায় পর মুহূর্তেই উমিচাঁদকে নিয়ে প্রবেশ করে। উমিচাঁদ প্রবেশ করতে করতে, সুপ্রভাত সার্জন হলওয়েল। হলওয়েল, সুপ্রভাত। তাই না উমিচাঁদ? গোলাগুলির আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায়। হলওয়েল বিস্মিতভাবে এদিক ওদিক তাকিয়ে বলেন, নবাব সৈন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো? উমিচাঁদ কান পেতে শুনল। বোধ হয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। হলওয়েল, এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে উমিচাঁদ। আপনি নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একখান পত্র লিখে পাঠান। তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে। উমিচাঁদ, বন্দির কাছে এ প্রার্থনা কেন সার্জন হলওয়েল? কঠিন স্বরে, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। জর্জের প্রবেশ। জর্জ, সার্জন হলওয়েল, গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছেন। হলওয়েল, দুর্গ থেকে পালিয়ে গেছেন? জর্জ, গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুঁড়েছিল, কিন্তু তিনি আহত হননি। উমিচাঁদ, দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য। হলওয়েল, যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে আধ ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন, শেষে তিনিও পালিয়ে গেলেন। উমিচাঁদ, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই বড় লজ্জার কথা। হলওয়েল, উমিচাঁদ, এখন উপায়? উমিচাঁদ, আবার কি, ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন। এখন ফাঁকা ময়দানে গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন জন জেফানিয়া হলওয়েল সর্বাধিনায়ক। আপনিই এখন কমান্ডার ইন চিফ। আবার প্রচণ্ড গোলার আওয়াজ ভেসে এলো। হলওয়েল হতাশার স্বরে, উমিচাঁদ। উমিচাঁদ, আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি। আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন। উমিচাঁদের প্রস্থান। হঠাৎ বাইরে গোলমালের শব্দ শোনা গেল। বেগে জর্জের প্রবেশ। জর্জ, সর্বনাশ হয়েছে। একদল ডাচ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে। সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী হুড়হুড় করে কেল্লার ভেতরে ঢুকে পড়েছে। হলওয়েল, সাদা নিশান ওড়াও, দুর্গ তোরণে সাদা নিশান উড়িয়ে দাও। জর্জ ছুটে গিয়ে একটি নিশান উড়িয়ে দিল। প্রায় সঙ্গে সঙ্গে নবাব সৈন্যের অধিনায়ক রাজা মানিকচাঁদ ও মীর মর্দানের প্রবেশ। মীর মর্দান, এই যে দুশমনরা এখান থেকেই গুলি চালাচ্ছে। হলওয়েল, আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি যুদ্ধের নিয়ম অনুসারে। মীর মর্দান, সন্ধি না আত্মসমর্পণ? মানিকচাঁদ, সবাই অস্ত্র ত্যাগ করো। মীর মর্দান, মাথার উপর হাত তুলে দাঁড়াও। মানিকচাঁদ, তুমিও হলওয়েল, তুমিও মাথার ওপর দুহাত তুলে দাঁড়াও। কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। দ্রুতগতিতে নবাব সিরাজের প্রবেশ। সঙ্গে সসৈন্যে সেনাপতি রায় দুর্লভ। বন্দীরা কুর্নিশ করে একপাশে সরে দাঁড়ালো। সিরাজ চারদিকে একবারে ভালো করে দেখে নিয়ে ধীরে ধীরে হলওয়েলের দিকে এগিয়ে গেলেন। সিরাজ, কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ? তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্যে তৈরি হও হলওয়েল। হলওয়েল, আশা করি নবাব আমাদের উপরে অন্যায় জুলুম করবেন না। সিরাজ, জুলুম? এ পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছ তাতে তোমাদের উপরে সত্যিকার জুলুম করলে আমি খুশি হতুম। গভর্নর ড্রেক কোথায়? হলওয়েল, তিনি কলকাতার বাইরে গেছেন। সিরাজ, কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন? আমি সব খবর রাখি হলওয়েল। নবাব সৈন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? আমি তার কৈফিয়ত চাই। হলওয়েল, আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি, শুধু আত্মরক্ষার জন্য। সিরাজ,
শুধু আত্মরক্ষার জন্যেই কাশিমবাজার কুঠিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করেছিলে, তাই না? খবর পেয়ে আমার হুকুমে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে ওয়াটস আর কলেটকে। রায় দুর্লভ জাহাপনা। সিরাজ, বন্দি ওয়াটসকে এখানে হাজির করুন। কুর্নিশ করে রায় দুর্লভের প্রস্থান। সিরাজ, তোমরা ভেবেছ তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না? ওয়াটস সহ রায় দুর্লভের প্রবেশ। ওয়াটস, ইয়োর এক্সেলেন্সি। সিরাজ, আমি জানতে চাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে? কাশিমবাজারে তোমরা গোলাগুলি আমদানি করছো, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো, দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো, আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণ বল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ, বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি। তোমরা কি ভেবেছ এইসব অনাচার আমি সহ্য করব? ওয়াটস, আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলরের কাছে পেশ করব। সিরাজ, তোমাদের ধৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি। ওয়াটস, কিন্তু বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন। সিরাজ, বাদশাহকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করেছ, তিনি তোমাদের অনাচার দেখতে আসেন না। হলওয়েল, ইয়োর এক্সেলেন্সি, নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন। সিরাজ, আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয়। সে খবর অ্যাডমিরাল ওয়াটসন, কিলপ্যাট্রিক, ক্লাইভ সকলেরই জানা আছে। মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্রালাপ করে তা আমার জানা নেই ভেবেছ? আমি সব জানি, তবু তোমাদের অবাধ বাণিজ্যে এ পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি। কিন্তু সৎ ব্যবহার তো দূরের কথা, তোমাদের জন্যে করুণা প্রকাশ করাও অন্যায়। ওয়াটস, ইয়োর এক্সেলেন্সি, আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন। আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি। উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন্টু পলিটিক্স। রাজনীতি আমরা কেন করব? সিরাজ, তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় ওলটপালট আনতে চাও। কর্ণাটকে, দক্ষিণাত্যে তোমরা কি করেছ? শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটোতরাজের পথ আবিষ্কার করে নিয়েছ। বাংলাতেও তোমরা সেই ব্যবস্থাই করতে চাও। তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কার তোমরা বন্ধ করনি কেন? হলওয়েল, ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। সিরাজ, ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন? ওয়াটস, আমরা অশান্তি চাই না, ইয়োর এক্সেলেন্সি। সিরাজ, চাও কি না চাও সে বিচার পরে হবে। রায় দুর্লভ জাহাপনা। সিরাজ, গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। আশপাশের গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজদের কাছে কোনো প্রকারের সওদা না বেচে। এই নিষেধ কেউ অগ্রাহ্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। রায় দুর্লভ, হুকুম জাহাপনা। সিরাজ, আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। রাজা মানিকচাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম। মানিকচাঁদ, জাহাপনার অনুগ্রহ। সিরাজ, আপনি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করুন। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটি ইংরেজ। মানিকচাঁদ, হুকুম জাহাপনা। সিরাজ, অমিচাঁদের কাছে এসে তার কাঁধে হাত রেখে, আপনাকে মুক্তি দেওয়া হলো অমিচাঁদ। অমিচাঁদ কৃতজ্ঞতায় নতশির। আর মীরমর্দানকে, হ্যাঁ, রাজা রাজবল্লভের সঙ্গে আমার একটা মিটমাট হয়ে গেছে, কাজেই কৃষ্ণবল্লভকেও মুক্তি দেবার ব্যবস্থা করুন। মীরমর্দান, হুকুম জাহাপনা। সিরাজ, হলওয়েল, ইয়োর এক্সেলেন্সি। সিরাজ, তোমাদের সৈন্যদের মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দি। রায় দুর্লভকে, কয়েদি হলওয়েল, ওয়াটস আর কলেটকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন।
মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব। রায় দুর্লভ, জাহাপনা। সিরাজ বেরিয়ে যাবার জন্যে ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই মাথা নুয়ে তাকে কুর্নিশ করল। দ্বিতীয় দৃশ্য। সময় 1756 সাল, 3রা জুলাই। স্থান কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ। চরিত্রবৃন্দ। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ড্রেক, হ্যারি, মার্টিন, কিলপ্যাট্রিক, ইংরেজ মহিলা সৈনিক হলওয়েল, ওয়াটস, আর্দালি। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক, কিলপ্যাট্রিক এবং তাদের দলবল এই জাহাজে আশ্রয় নিয়েছে। সকলের চরম দুরবস্থা। আহার্য দ্রব্য প্রায় পাওয়া যায় না। অত্যন্ত গোপনে যৎ সামান্য চোরাচালান আসে। পরিধেয় বস্ত্র প্রায় নেই বললেই চলে। সকলেরই এক কাপড় সম্বল। এর ভেতরেও নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায়। জাহাজ থেকে নদীর একদিক দেখা যাবে ঘন জঙ্গলে আকীর্ণ। জাহাজের ডেকে পরামর্শরত ড্রেক, কিলপ্যাট্রিক এবং আরও 2জন তরুণ ইংরেজ। ড্রেক: এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে, ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। হ্যারি: এসে পড়ল বলে এই তো বলতে চাইছেন, কিন্তু সে সাহায্য এসে পৌঁছবার আগেই আমাদের দফা শেষ হবে মিস্টার ড্রেক। মার্টিন: কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 100-250 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা। ড্রেক: তবুও তো লোকবল কিছুটা বাড়ল। হ্যারি: লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক। ড্রেক: আহার্য কোনো রকমে জোগাড় হবেই। মার্টিন: কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক। আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি। এই পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে? ধারে কাছে হাট বাজার নেই। নবাবের হুকুমে প্রকাশ্যে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচেও না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সওদাপাতি কিনতে হয়। এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। কিলপ্যাট্রিক: এত অল্পে অধৈর্য হলে চলবে কেন? হ্যারি: ধৈর্য ধরবো আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে। ড্রেক: যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই। দোষ কারো একার নয়। মার্টিন: যারা এ পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষেই আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত। বিশেষ করে আপনার হঠকারিতার জন্যেই আজ আমাদের এই দুর্ভোগ। ড্রেক: আমার হঠকারিতা? মার্টিন: তা নয় তো কি? অমন উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেবার কী প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেবারই বা কী কারণ? ড্রেক: সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। হ্যারি: তা তো বটেই। কৃষ্ণবল্লভের কাছ থেকে কী পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক, তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক। ড্রেক: আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি। মার্টিন: রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই থাক সত্যি কথা বলা হয়নি। টেবিলের ওপর এক বান্ডেল কাগজ দেখিয়ে: ওই তো রিপোর্ট তৈরি করেছেন, কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তার। ওর ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে? ড্রেক টেবিলে ঘুষি মেরে: দ্যাটস নন অফ ইউর বিজনেস। মার্টিন: অফকোর্স ইট ইজ। কিলপ্যাট্রিক: তোমরাই বা হঠাৎ এমন সাধুত্বের দাবিদার হলে কিসে? ড্রেক: তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স 20,000-এর কম নয় কারোরই, অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। হ্যারি: ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে। সবাই উপার্জন করছে, আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। ড্রেক: আমিও ঘুষ খাইনি। মার্টিন: অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে? ড্রেক: তোমরা বেশি বাড়াবাড়ি করছো। ভুলে যেও না এখনও ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে। হ্যারি: ফোর্ট উইলিয়াম? ড্রেক: ইংরেজের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি?
এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, আর দুর্গ শাসনের ক্ষমতা এখনও আমার অধিকারে। বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যেই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। মার্টিন, বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক, আমরা আপনার কর্তৃত্ব মানব না। ড্রেক, এত বড় স্পর্ধা! মাফ চাও দ্বিতীয় কথা না বলে, তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েদ করবার হুকুম দিয়ে দিব। জনৈক ইংরেজ নারী দড়ির ওপর একটা ছেঁড়া গাউন মেলতে আসছিলেন। তিনি হঠাৎ ড্রেকের কথায় রুখে উঠলেন, ছুটে গেলেন বৎসারথ পুরুষদের কাছে। ইংরেজ নারী, তবু যদি মেয়েদের নৌকোয় করে কলকাতা থেকে না পালাতেন, তাহলেও না হয় এই দম্ভ সহ্য করা যেত। ড্রেক, উই আর ইন দ্য কাউন্সিল সেশন ম্যাডাম, এখানে মহিলাদের কোনো কাজ নেই। ইংরেজ নারী, ড্যাম ইয়োর কাউন্সিল, প্রাণ বাঁচাবে কী করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন সব। ড্রেক, সেই ব্যবস্থাই তো হচ্ছে। ইংরেজ নারী, ছাই হচ্ছে, রোজই শুনছি কিছু একটা হচ্ছে। যা হচ্ছে সে তো নিজেদের ভিতরে ঝগড়া। এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে, প্রায়ই না খেয়ে, অহরাত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়। ড্রেক, বাট ইউ সি। ইংরেজ নারী, আই ডু নট সি অ্যালোন, ইউ ক্যান অলসো সি এভরি নাইট। এক প্রস্থ জামা কাপড় সম্বল, ছেলেবুড়ো সকলকেই তা খুলে রেখে রাত্রে ঘুমোতে হয়। কোনো আড়াল নেই, আব্রু নেই, এর চেয়ে বেশি আর কি দেখতে চান? হাতের ভিজে গাউনটা ড্রেকের মুখে ছুঁড়ে দিতে চাচ্ছিলেন, এমন সময় জনৈক গোরা সৈনিকের দ্রুত প্রবেশ। সৈনিক, মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটস। প্রায় সঙ্গে সঙ্গে হলওয়েল আর ওয়াটস এর প্রবেশ। কিলপ্যাট্রিক, গড গ্রেসিয়াস। হলওয়েল সকলের উদ্দেশ্যে, গুড মর্নিং টু ইউ। সকলের সঙ্গে করমর্দন। ওয়াটস কোনো কথা না বলে সকলের সঙ্গে করমর্দন করল। মহিলাটি একটু ইতস্তত করে অন্যদিকে চলে গেলেন। ড্রেক, বলো, খবর বলো হলওয়েল, উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে। হলওয়েল, মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন। অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে, এই যা। ড্রেক, কলকাতায় ফেরা যাবে? হলওয়েল, না। ওয়াটস, আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিলপ্যাট্রিক, কী রকম ব্যবস্থা? ওয়াটস, অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু ঢৌকনসহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। ড্রেক, তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। হলওয়েল, একটা ব্যাপারে স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। তা চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না। ড্রেক, তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে ফেলতে হয়। হলওয়েল, কিছুটা করেই এসেছি। তাছাড়া উমিচাঁদ নিজের থেকেই আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। ড্রেক, হুররে। ওয়াটস, মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন। ড্রেক, হ্যারি ও মার্টিনকে, আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। হ্যারি, আমরা তো ঝগড়া করতে চাই নে, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। মার্টিন, যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। উভয়ের প্রস্থান। ড্রেক উচ্চকণ্ঠে, পেশেন্স ইজ দ্য কি ওয়ার্ড ইয়াং ম্যান। হলওয়েল পায়ে চাপড় মেরে, কি মশা! সিরাজউদ্দৌলা মাস্কিউটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? ড্রেক, যা বলছো, ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন এর ভেতরে মারাও গেছে। ওয়াটস, বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা। ড্রেক, বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্র কাছেই, কলকাতাও 40 মাইলের ভেতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। কিলপ্যাট্রিক, দ্যাটস ট্রু। কলকাতায় ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই, তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গার স্রোতে ভেসে, কাজেই সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে। হলওয়েল, কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই।
উমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছে। তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দেব। ড্রেক: নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয়েই তা পারছে না। প্রহরী সৈনিকের প্রবেশ। সে ড্রেকের হাতে এক টুকরো কাগজ দিল। ড্রেক কাগজ পড়ে চেঁচিয়ে উঠল, উমিচাঁদের লোক এই চিঠি এনেছে। সকলে, হোয়াট? এত তাড়াতাড়ি? চরসহ প্রহরীর প্রবেশ। অভিবাদনান্তে ড্রেকের হাতে পত্র দিল আগন্তুক। ড্রেক ইঙ্গিত করতেই তারা আবার বেরিয়ে গেল। ড্রেক মাঝে মাঝে উচ্চস্বরে পত্র পড়তে লাগলো। আমি চিরকালই ইংরেজদের বন্ধু। মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়াছে। এর জন্যে তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হইয়াছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলেই আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 2-4 টাকা কম লইতেও আমার আপত্তি নাই। কোম্পানি আমার ওপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য, যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা। কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদেরই সমগোত্রীয়। চিঠি ভাঁজ করতে করতে, এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইন দিস অমিচাঁদ। হলওয়েল: কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। ওয়াটস, ইভেন ওয়েন ইট ইজ টু কস্টলি। ড্রেক: সেই তো মুশকিল। ওর লোভের অন্ত নেই। মানিকচাঁদের হুকুমনামার জন্যে 17,000 টাকা দাবি করেছে। আমি হলপ করে বলতে পারি 2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকিটা যাবে উমিচাঁদের তহবিলে। হলওয়েল: কিন্তু কিছুই করবার নেই। উপযুক্ত অবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে কেন? ড্রেক: দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। প্রস্থান। ওয়াটস: শুধু উমিচাঁদের দোষ দিয়ে কী লাভ? মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিকচাঁদ, কে হাত পেতে নেই? কিলপ্যাট্রিক: 10 দিকে 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। হলওয়েল: কিছু না, কিছু না। হাজার হাতে হাজার হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো বখরা নিয়ে মতান্তর ঘটলে। ড্রেকের প্রবেশ। ড্রেক উমিচাঁদের চিঠি বার করে, আর একটি জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। শওকত জঙ্গের সঙ্গে সিরাজ উদ্দৌলার লেগে গেল বলে। এই সুযোগ নেবে মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। তারা শওকত জঙ্গকে সমর্থন করবে। ওয়াটস: খুব স্বাভাবিক। শওকত জঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ভান খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে, আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে। ড্রেক: আগে ভাগেই তার কাছে আমাদের ভেট পাঠানো উচিত বলে আমার মনে হয়। কিলপ্যাট্রিক: আই সেকেন্ড ইউ। ওয়াটস: তা পাঠান, কিন্তু সন্দেহ হয়ে গেল যে এখানে একটা বাতি দেবে না। ড্রেক: অর্ডারলি, বাত্তি লেয়াও। হলওয়েল: নবাবের কয়েদখানায় থেকে এ 2 দিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের অবস্থা কি ততটাই খারাপ? ড্রেক: নট সো ব্যাড, আই হোপ। আর্দালি একটা বাতি রাখল। ড্রেক: পেগ লাগাও। দূর থেকে কণ্ঠস্বর। নেপথ্যে, জাহাজ, জাহাজ আসছে। 4 জনের সমস্বরে, কোথায়? ফ্রম হুইচ সাইড? নেপথ্যে, সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। 2খানা, 3খানা, 4খানা, 5খানা, 5খানা জাহাজ, কোম্পানির জাহাজ। আর্দালি বোতল আর গ্লাস রাখল টেবিলে। ড্রেক: কোম্পানির জাহাজ, মাস্ট বি ফ্রম মাদ্রাজ। লেট আস সেলিব্রেট, হিপ হিপ হুররে। সমস্বরে সবাই গ্লাসে মদ ঢেলে নিল। দৃশ্যান্তর। তৃতীয় দৃশ্য। সময় 1756 সাল 10ই অক্টোবর। স্থান ঘসেটি বেগমের বাড়ি। চরিত্রবৃন্দ। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে
ঘসেটি বেগম, উমি চাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাইসুল জুহালা, রায় দুর্লভ, প্রহরী, সিরাজ, মোহনলাল, নর্তকী, বাদকগণ। প্রৌঢ়া বেগম জাঁকজমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা। আসরে উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ, বাদক এবং নর্তকী। সুসজ্জিত খানসামা তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করছে। একজন বিচিত্রবেশী অতিথির সঙ্গে আসরে প্রবেশ করল উমিচাঁদ। প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ে নাচ শেষ হলো। সকলের হাততালি। ঘসেটি, বসুন উমিচাঁদজি। সঙ্গের মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে। উমিচাঁদ যথাযোগ্য সম্মান দেখিয়ে, মাফ করবেন বেগম সাহেবা, ইনি একজন জবরদস্ত শিল্পী। আমার সঙ্গে অল্পদিনের পরিচয়, কিন্তু তাতেই আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ। আজকের জলসা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। রাজবল্লভ, তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান। উমিচাঁদ, না না, সেসব কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসরে জলসায় কেরামতি দেখিয়ে বেড়ান। জগৎ শেঠ, তাহলে আরম্ভ করুন ওস্তাদজি। দেখি নাচওয়ালিদের ঘুঙুর এবং ঘাগরা বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কি না। ঘসেটি রাজবল্লভের দৃষ্টি বিনিময়। আগন্তুক আসরের মাঝখানে গিয়ে দাঁড়ালো। রাজবল্লভ, ওস্তাদজির নামটা? আগন্তুক, রাইসুল জুহালা। সকলের উচ্চ হাসি। রায় দুর্লভ, জাহেলদের রইস, এই নামের গৌরবেই আপনি উমিচাঁদজিকে পথ দেখিয়ে নিয়ে এলেন নাকি? আবার সকলের হাসি। উমিচাঁদ ঈষৎ কষ্ট, আমি তো বেশক জাহেল। তা না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোঁফ শুকনো রাখেন, আর আমি দুধের হাঁড়ির কাছে যেতে না যেতেই হাঁড়ির কালি মেখে গুলবাঘা বনে যাই। ঘসেটি, আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন। শুরু করুন ওস্তাদজি। রাইসুল জুহালা, জায়সা হুকুম। আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধে ওয়াকিফ হাল। আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো। পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী, ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম, সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন। দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই। তবলচিকে একটু ঠেকা দিয়ে দিন। তাল বলে দিল। নৃত্য চলাকালে ঘসেটি এবং রাজবল্লভ নিচু স্বরে পরামর্শ করলেন। পরে উমিচাঁদ এবং রাজবল্লভও কিছু আলোচনা করলেন। নাচ শেষ হলে সকলের হর্ষ প্রকাশ। রাজবল্লভ, ওস্তাদজি জবরদস্ত লোক মনে হচ্ছে। ওকে আরও কিছু কেরামতি দেখাবার দায়িত্ব দিলে কেমন হয়? উমিচাঁদ রাইসুল জুহালাকে একপাশে ডেকে নিয়ে কিছু বলল, তারপর নিজের আসনে ফিরে এলো। উমিচাঁদ, উনি রাজি আছেন। উপযুক্ত পারিশ্রমিক পেলে কলা কৌশল দেখাবার ফাঁকে ফাঁকে 2-4খানা চিঠিপত্রে আদান প্রদান করতে ওর আপত্তি নেই। রাজবল্লভ, তাহলে এখন ওকে বিদায় দিন, পরে দরকার মতো কাজে লাগানো হবে। রাইসুল জুহালা, বহুত আচ্ছা হুজুর। সবাইকে সালাম করে কালোয়াতি করতে করতে বেরিয়ে গেল। ঘসেটি, তাহলে আবার নাচ শুরু হোক। রাজবল্লভ, আমার মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেওয়াই ভালো। ঘসেটি, তাই হোক। ইঙ্গিত করতেই দলবলসহ নাচওয়ালিদের প্রস্থান। রায় দুর্লভ, বেগম সাহেবাই আরম্ভ করুন। ঘসেটি, আপনারা তো সব জানেন, এখন খোলাখুলিভাবে যার যা বলার আছে বলুন। জগৎ শেঠ, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শওকত জঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েছি, কিন্তু শওকত জঙ্গ নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন। ঘসেটি, শওকত জঙ্গ আপনাদেরই ছেলে। সে নবাবই পেলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন। রায় দুর্লভ, এটা কোনো কথা হলো না। যিনি নবাব হবেন। জগৎ শেঠ, আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম। রায় দুর্লভ, বেশ, আপনার কথাই শেষ করুন, কিন্তু মনে রাখবেন কথা শেষ হবার পর আর কোনো কথা উঠবে না। জগৎ শেঠ, সে আবার কি কথা? রাজবল্লভ, আপনারা তর্কের ভেতর যাচ্ছেন। আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার। বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক। জগৎ শেঠ, কথা ঠিক,
কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয়। মাফ করবেন বেগম সাহেবা, আমি খোলাখুলি বলছি। অঙ্গীকার করে লাভ নেই যে শওকত জঙ্গ নিতান্তই অকর্মণ্য। ভাঙের গেলাস এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না। কাজেই শওকত জঙ্গ নবাব হবে নামমাত্র, আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার, এবং পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। রায়দুর্লভ। ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছে। জগৎ শেঠ, আমি তা বলছি নে, তাছাড়া এখানে সে কথা অবান্তর। আমি বলতে চাইছি যে শওকত জঙ্গ নবাবি পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে, আমাদের তেমন আশা নেই। কাজেই আমাদের পক্ষে নগদ কারবারই ভালো। ঘসেটি। ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে হলে শওকত জঙ্গের যুদ্ধের খরচা চলবে কি করে? জগৎ শেঠ, না না, আমি নগদ টাকা চাইছি নে। যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব, অবশ্য আমার যা সাধ্য। কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি। রায়দুর্লভ। আমাকেও পদাধিকারের একটা একরার নামা সই করে দিতে হবে। প্রহরীর প্রবেশ। ঘসেটি বেগমের হাতে পত্রদান। ঘসেটি চিঠি খুলতে খুলতে। সিপাহসালার মীর জাফরের পত্র। পড়তে পড়তে। তিনি শওকত জঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন। রাজবল্লভ। বহুত খুব। উমিচাঁদ। আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দাওয়া নেই, আমি সকলের খাদেম। খুশি হয়ে যে যা দেয় তাই নেই, কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি। ঘসেটি। আপনারও যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন। উমিচাঁদ। নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহসালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে, তাই বলছি। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠছে। সিরাজ উদ্দৌলার পতনেই তাদের কাম্য। শওকত জঙ্গ এখনই যদি আঘাত হানতে পারেন, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন, ফলে জয় তার অবধারিত। ঘসেটি। সিরাজের পতন কে না চায়? উমিচাঁদ। অন্তত আমরা চাই, কারণ সিরাজ উদ্দৌলা নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে। ঘসেটি। সিরাজ সম্বন্ধে উমিচাঁদের বড় বেশি আশঙ্কা। উমিচাঁদ। কিছুমাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। আমি দৌলতের পূজারী, তা না হলে সিরাজ উদ্দৌলাকে বাতিল করে শওকত জঙ্গকে চাইব কেন? আমি কাজ কতদূর এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ। পকেট থেকে চিঠি বার করে ঘসেটি বেগমের হাতে দিল। ঘসেটি। চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হয়ে, এ যে ড্রেক সাহেবের চিঠি। উমিচাঁদ। আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। ঘসেটি। পত্র পড়তে পড়তে। লিখেছেন, শওকত জঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজ উদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। রাজবল্লভ। আমাদের বন্ধু সিপাহসালার মীর জাফর রায়দুর্লভ ইয়ার লুৎফ খান ইচ্ছে করলেই এ সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। হঠাৎ বাইরে তুমুল কোলাহল, সকলেই সচকিত। ঘসেটি বেগম কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামরায় এলো। রাজবল্লভ। আরম্ভ করো জলদি। ঘুঙুরের আওয়াজ উঠবার পরপরই সবেগে কামরায় ঢুকলেন নবাব সিরাজ উদ্দৌলা, পেছনে মোহনলাল। সবাই তড়িৎ বেগে দাঁড়ালো। নাচওয়ালিদের নাচ থেমে গেল। ঘসেটি ভীতিরুদ্ধ কণ্ঠে, নবাব। সিরাজ। কি ব্যাপার খালাম্মা, বড় ভারী জলসা বসিয়েছেন? ঘসেটি আত্মস্থ হয়ে, এরকম জলসাই নতুন নয়। সিরাজ। তা নয়, তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনাই আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। ঘসেটি। নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন? সিরাজ। নাচ গানের মাহফিলের জন্যে দেউরিতে কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা। তারা তো আমার উপরে গুলিই চালিয়ে দিয়েছিল প্রায়। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসায় এতক্ষণে মরসিয়া শুরু করতে হতো। হঠাৎ কণ্ঠস্বরে অবিচলিত তীব্রতা ঢেলে, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, আপনারা এখন যেতে পারেন।
মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। ঘসেটি বেগমকে, তৈরি হয়ে নিন, এ সময় নবাবের খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয়। ঘসেটি রোষে চিৎকার করে, তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছ? তোমার এতখানি স্পর্ধা? সিরাজ, এতে ক্রুদ্ধ হবার কি আছে? আম্মা আছেন, আপনিও তার সঙ্গেই প্রাসাদে থাকবেন। ঘসেটি, মতিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না। তোমার প্রাসাদে যাব? তোমার প্রাসাদ বাজ পড়ে খান খান হয়ে যাবে। সহসা কাঁদতে আরম্ভ করলেন। সিরাজ অবিচলিত, তৈরি হয়ে নিন খালাম্মা, আপনাকে আমি নিয়ে যাব। ঘসেটি মাতম করতে করতে, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না? রাজবল্লভ একটু ইতস্তত করে, জাহাপনা কি সত্যি? সিরাজ উত্তপ্ত, আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ। নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার সামিল। আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না। রাজবল্লভ প্রভৃতি প্রস্থানোদ্যত। হ্যাঁ, শুনুন রায়দুর্লভ, শওকত জঙ্গকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি। তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্যে মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি। আপনি তৈরি থাকবেন, প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। রায়দুর্লভ, হুকুম জাহাপনা। তারা নিষ্ক্রান্ত হলো। ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন। সিরাজ, মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা, আপনার কোনো রকম অমর্যাদা হবে না। বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন। ঘসেটি, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ। নবাবি করতে হবে না বেশি দিন। কেয়ামত নাজেল হবে, আমি তা দেখব। দৃশ্যান্তর।